দর্শক সম্পাদকীয়তে স্বাগত। আমি ওমর ফারুক। বিএনপি রাজনীতির মাঠ চষে বেড়াচ্ছে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, খালেদা জিয়ার মুক্তিসহ আরও কিছু দাবি নিয়ে। সরকারি দলকে বৈশ্বিক মন্দা মোকাবিলা করতে হচ্ছে, পাশাপাশি বিরোধী দলের আন্দোলনের গতি প্রকৃতিও তাদের দেখতে হচ্ছে। বিরোধী দলের জন্য দাবি আদায়ের সক্ষমতা প্রমাণের মতো সরকারি দলেরও রয়েছে দৃশ্যমান চ্যালেঞ্জ। কিভাবে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করবে রাজনৈতিক দলগুলো? সাম্প্রতিক রাজনীতির আরও অন্যান্য দিক নিয়ে আজকের সম্পাদকীয় চ্যালেঞ্জ। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, আছেন হারুন উর রশিদ, নির্বাহী সম্পাদক দৈনিক সময়ের আলো, এবং আছেন মনিরুজ্জামান মনির, মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য এবং প্রশ্ন রাখতে পারছেন। আমরা আলোচনা শুরুর আগে দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো। 25 জেলায় দ্বার খুলল শত সেতুর, যোগাযোগের ইতিহাসে নতুন মাইল ফলকে বাংলাদেশ। সরকারের সুপরিকল্পিত উন্নয়নের সুফল পাচ্ছেন তৃণমূলের মানুষ, বললেন প্রধানমন্ত্রী। টাঙ্গাইলে ওবায়দুল কাদের চূড়ান্ত সংগ্রামের ঘোষণা মির্জা ফখরুলের। মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবসে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি, নিষিদ্ধ করতে হবে জড়িত রাজনৈতিক দলকেও বিচার হবে, আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী। এইচএসসি পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের নামে সাম্প্রদায়িক উস্কানি উদ্দেশ্যমূলক বলছেন শিক্ষাবিদরা, জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থার আশ্বাস শিক্ষামন্ত্রী। এবং অনূর্ধ্ব 15 নারী সাফের শিরোপা স্বপ্ন টিকে রইল বাংলাদেশের। সুরভির হ্যাট্রিকে ভুটানকে 9-0 গোলে উড়িয়ে দিল লাল সবুজরা। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা আসলে মোটা দাগে যদি বলতে হয়, সেটি হচ্ছে 16 বছর ধরে ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি এবং টানা 3 মেয়াদে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। সামনে নির্বাচন এবং সবকিছু মিলিয়েই দুটি রাজনৈতিক দলের সামনে কি চ্যালেঞ্জ, সেটা নিয়েই আসলে আজকে আমরা আলোচনা করতে চাই। আমি প্রথমেই ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটি বলছিলাম যে আপনারা টানা 16 বছর ধরে ক্ষমতার বাইরে রয়েছেন। এদিকে তথ্যমন্ত্রী বলছেন যে, যদিও আপনারা বলছেন যে তত্ত্বাবধায়ক ছাড়া আপনারা নির্বাচনে যাবেনই না, তবে তথ্যমন্ত্রীর মতে যে বিএনপির অনেকেই নির্বাচনে যেতে উদ্গ্রীব হয়ে আছেন। তো সেই ক্ষেত্রে মানে নির্বাচনের আগে আপনাদের দলীয় ঐক্যটা ধরে রাখা একটা চ্যালেঞ্জ হবে কিনা, সেটাই হচ্ছে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। দলীয় কোনো অনৈক্য আছে এটা আমি খুঁজে পাইনি। যারা ষড়যন্ত্রের গন্ধ পান তারা সবসময় বলবেন। আপনার বিএনপির অনেকেই নির্বাচনের জন্য আপনার উদ্গ্রীব হয়ে আছেন, এমনটা কোথাও শুনিনি। যদি এমনটা হতো তাহলে আপনার বিভিন্ন বিভাগীয় যে সমাবেশগুলো, যেখানে সরকারের ব্যাপক বাধা বিপত্তি, পরিবহন ধর্মঘট, জনমানুষের ভোগান্তি, তারপরেও উপচে পড়া মানুষের ভিড়, যেখানে সমাবেশ ডাকা হয় সেখানে মহাসমাবেশ হয়, মহা জনসমুদ্রে পরিণত হয়, তাহলে আমার মনে হয় না যে তথ্যমন্ত্রী উনি কি বললেন না বললেন সেটা বাংলাদেশের জনগণ গ্রাহ্য করে। আমি করি কি করি না, আপনি করেন কি করেন না, সেটা বড় বিষয় না। মাপকাঠি, ব্যারোমিটার, থার্মোমিটার, তাপমাত্রা মাপেন, যা কিছু মাপেন, সেটা হচ্ছে জনগণ। জনগণ কোনটা গ্রহণ করলো, জনগণ কার সঙ্গে আছেন, জনগণ কোন দাবি নিয়ে আছেন মাঠে, সেটাই কিন্তু বিচার্য বিষয়। এবং আমি তো মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার নয়, কারণ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অনেক বিতর্ক হয়েছে, যার কারণে বিএনপি সেখান থেকে সরে এসেছে। বিএনপি বলেছে নির্দলীয় নিরপেক্ষ একটি সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত। এবং আমি মনে করি যে বাংলাদেশের জনগণের নিরাপত্তা, রাজনৈতিক সংস্কৃতিতে একটা আমূল পরিবর্তনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের একটা ঐতিহ্য আছে, আমি অস্বীকার করছি না। খারাপ ভালো মন্দ সব কিছু মিলিয়েই কিন্তু এক একটা রাজনৈতিক দল, আমরা এক একজন ব্যক্তি, এক একটি সমাজ, এক একটি পাড়া, আমি মনে করি
যে বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে সরকারে আছেন, কিভাবে আছেন, কেমন করে আছেন, ভোটের আগে হয়েছেন না ভোটের পরে হয়েছেন, সেটার মধ্যে আর না গিয়ে আমি মনে করি যে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্যে আওয়ামী লীগকে অন্তত আন্তরিকভাবে এই বিষয়টা উপলব্ধি করা উচিত যে জনদাবি, জনগণের দাবিটা মেনে নির্দলীয় একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার। আর আওয়ামী লীগ সবসময় তো বলে যে ওনারা ভালো কাজ করে এসছেন, তাহলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে ওনাদের ভয় পাওয়ার বা আপনার শঙ্কা প্রকাশ করার কোনো আমি কারণ খুঁজে পাই না। আমি খুব বেশি কথা আমি মনে করি না জি, যে আপনার এই কাছে মুহূর্তে বলা নিশ্চয়ই আমি আছে। আবারও ফিরবো মনে যেমন মনির আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে মানে এই দলীয় ঐক্য অনেকের প্রশ্নই আসে, সেটি হচ্ছে যে সাম্প্রতিক স্থানীয় বেশ কিছু নির্বাচনে প্রশ্ন এসেছে যে মানে আওয়ামী লীগের লোকেরাই আওয়ামী লীগের নৌকার প্রার্থীকে হারিয়ে দিয়েছে এবং টানা একটা ক্ষমতায় থাকলে বা ক্ষমতায় যারাই থাকেন সেখানে পাওয়া না পাওয়ার একটা হিসাব থাকে। তো আওয়ামী লীগের সামনেও কি সামনে এটা একটা চ্যালেঞ্জ হবে কিনা, মানে সবাইকে টানা 16 বছর ক্ষমতা থাকার পরে সবাইকে আরেকটা নির্বাচনে একাট্টা হয়ে একদমই দলীয় প্রতীকের জন্য কাজ করা, সেটা একটা বড় চ্যালেঞ্জ আপনাদের সামনে কিনা? জি, ধন্যবাদ আপনাকে এবং সময় টেলিভিশন সকল দর্শককে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আমার শ্রদ্ধেয় দুজন সহ-আলোচক সকলকে শুভেচ্ছা। বাংলাদেশ আওয়ামী লীগ 14 বছর এক নাগাড়ে ক্ষমতা বা দেশ সেবা করার যে সুযোগ পেয়েছে তার মধ্য থেকে কর্মীদের সাথে চাওয়া না পাওয়ার একটা হিসাব তৈরি হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো জো নেই। তবে বাংলাদেশ আওয়ামী লীগ তার আদর্শিক অবস্থান থেকে যারা বঙ্গবন্ধুর আদর্শকে বিলং করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দিক নির্দেশনা মেনেই বাংলাদেশের রাজনীতি করে, সেই জায়গায় মনে করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত। সেই জায়গাটায় বাংলাদেশের আওয়ামী লীগের প্রান্তিক নেতাকর্মীরা সকলেই ঐক্যবদ্ধ। হয়তোবা কখনো কখনো মানে দুই একটা জায়গায় যে ঘটনা ঘটে না তা নয়, সেই জায়গাগুলো কোথায়? সেই জায়গাগুলো হলো কখনো কখনো দল কখনো ভুল সিদ্ধান্তের কারণে, ভুল সিদ্ধান্ত যে কখনো হয় না তা না। দেখা গেছে একটি নির্বাচনী এলাকায় আপনি প্রার্থী আর একজন প্রার্থী, যখন এই প্রার্থী হেড টু হেড বিবেচনা করা হয় তখন দেখা গেছে যে 19-20 যখন হয় সেটা মেনে নেওয়া যায়। যখন ঘটনা ঘটে যায় যে মানে একজন 20-এর ভিতরে 18 পাবে আর একজন 20-এর মধ্যে 5ও পাবে না, এই রকমের প্রার্থীকে যদি নির্বাচনে প্রার্থী করা হয় তখন ওইখানে মানে ক্ষোভটা বেশি করে ধানা বাঁধে। এরকমের 2-4টি ঘটনা বাংলাদেশে আছে, এটা অস্বীকার করার কোনো জো নেই। তবে আমি মনে করি সামনের নির্বাচনে আমাদের কাছে দৃশ্যত মনে হয় আমাদের সরকার এবং দল হিসেবে আমাদের আগামী নির্বাচনে অবশ্যই দলের প্রান্তিক এবং আদর্শিক প্রশ্নে আবশ্যিক যারা মানুষ এবং সবচেয়ে বড় কথা হলো দেশ এবং দেশের মানুষকে মাথায় রেখে যারা কাজ করে তাদেরকে যদি রাজনৈতিক দলে জায়গা দেওয়া হয়, নির্বাচনে জায়গা দেওয়া হয়, তার মধ্যে থেকে আমি মনে করি এই রকমের দ্বন্দ্ব বা ফ্যাসাদ বা অন্তর্কলহর মাত্রা কমে আসবে বলে আমি বিশ্বাস করি। এখন আসেন অসীমদার যে কয়েকটা কথা, আমি প্রথমত একজন গণতান্ত্রিক রাজনৈতিক কর্মী হিসেবে কখনোই মনে করি না কোনো একটি রাজনৈতিক দল গণতান্ত্রিক সংস্কৃতিতে তাকে বাধা দেওয়ার মধ্য থেকে তার দাবি দেওয়ার ন্যায্যতা যদি থাকে সেই দাবি দেওয়ায় কখনো কোনো বাধা দেওয়ার সংস্কৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বাসী না এবং আওয়ামী লীগ এই রাজনীতির চর্চা করে না। আমরা যদি একটু ফ্ল্যাশব্যাক করি, আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, আমি বলছি না অসীমদা একজন সজ্জন ছাত্র নেতা থেকে আমার ব্যক্তিগত জীবনের সময় ডিপার্টমেন্টের বড় ভাই, আমরা একই সময়ে রাজনীতি করেছি। আমার প্রশ্নটা হলো অসীম ভাই যে কথাগুলো বলেছেন বাধা বিপত্তি পরিবহনের যে প্রেক্ষাপট, যে পরিবহনের যে বিষয়গুলো নিয়ে বলছে ধর্মঘট, পরিবহনের বিষয়টা সম্পূর্ণ আলাদা এবং এটা গত কয়েকদিন ধরেই আমাদের দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সহ বাংলাদেশের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কামাল সহ সকলেই এটা বারবার পরিষ্কার করেছে যে পরিবহন ধর্মঘটের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের বা সরকার উচ্চ মহলের কারো কোনো রকমের কোনো ইঙ্গিত নেই। তারপরেও তারা করে, এর কারণটা হলো 2013-14-15 সালে যে আগুন সন্ত্রাস, 3552টা যেখানে গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, অগ্নিদগ্ধ করা হয়েছে, সন্তান শর্মা মাকে স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছে, 582টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশদেরকে হত্যা করা হয়েছে, নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। স্বাভাবিক কারণেই পরিবহন মালিকটা তার শত শত কোটি টাকা বিনিয়োগ করে ব্যবসা করে সেই জায়গাটা সেই রিস্কটা হয়তো বা তারা নেয়নি।
এরপর আসেন বাধা বিপত্তি বাংলাদেশের রাজনীতিতে কখন ছিল না। আমি যদি অসীমদার সাথে আমি একটা কথাই বলি যে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আমি একটা যদি চিত্র আমার সামনে তুলে আনি, তাহলে আমি কিন্তু কাঁটাতারার বেড়ার মধ্যে আবদ্ধ ছিলাম। গোটা বাংলাদেশ আমরা আবদ্ধ ছিলাম, আমরা কখনো মুভ করতে পারিনি। আজকের সরকার বা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, শক্তিশালী করতে চাই। সে কারণে বিএনপির যে আজকের এই জনসভা ন্যূনতম, সেখানে আমরা কোনো ইন্টারাপ্ট করছি না। আমরা এক রাতে 8,000 নেতাকর্মী আমাদের এক রাত্রে 2006 সালের সমাবেশকে কেন্দ্র করে এক রাত্রে গ্রেপ্তার করা হয়েছিল। শুধু তাই নয়, আমাদের বাসা বাড়িতে যে আমি আমার পুরান ঢাকায় চাচার বাসায় থাকতাম, সেখানে যে পুলিশ বাহিনী কিন্তু থ্রেট করেছে যেন আমি পরের দিন মিছিলে না যাই। এই রকমের একটি অন্ধকার আচ্ছন্ন জায়গা থেকে আমরা সেটা উঠে এসেছি। তারপরও যে ইন্টারফেয়ার যেটা হচ্ছে সেটা কাঙ্ক্ষিত না। যদি হয়ে থাকে আমার দল হিসেবে আমরা করছি না, এবং সরকারের উচ্চ পর্যায়ে এই রকমের নেই কিছু কিছু জায়গায়। এখন আসেন গরুনদী, আগলজোড়া, ভোলা, জালকাঠির এই কারণে বললাম বিকজ আই এম এ ম্যান অফ সাউথ জোন। ওই অঞ্চলের মানুষের যে পরিমাণ প্রতিহিংসার শিকার আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়েছে, সেই জায়গাটায় যদি কেউ যে বাবা তার সন্তান হারিয়েছে, যে সন্তান তার বাবাকে হারিয়েছে, সেই জায়গায় যে গাত্রদাহ হয়ে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা করতে পারে, কিন্তু অ্যাজ এ হোল কান্ট্রি সার্বিকভাবে তুলনামূলক বিচারে যে কোনো পরিস্থিতি, যে পরিস্থিতির মধ্যে থেকে আমরা বেড়ে উঠছি, যে পরিস্থিতির মধ্যে থেকে 2004 সালের 21 সালের গ্রেট আমরা দেখেছি, এই যে প্রতিহিংসার রাজনীতি, এই প্রতিহিংসার রাজনীতি তো অসীম ভাইরা করেন না, কিন্তু অসীম ভাইদের দলে যে বা যারা ঢুকেছে স্বাধীনতা বিরোধী তারা করেছে, এবং প্যারালাল একটি গভর্নমেন্ট ব্যবস্থা ছিল, সেই কারণে তৎকালীন সময় আন্দোলন সংগ্রাম করতে দেওয়া হয়নি। এরকমের পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গিয়েছি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেটা চান না। উনি চান গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, উনি চান গণতন্ত্রকে শক্তিশালী করতে। সে কারণে আজকে ওনারা মিছিল মিটিং করতে পারছে। তবে একটা কথা আমি বলে দেই, আজকের অসীম ভাই একটা মহাসমুদ্রের কথা বলছে, জনসমুদ্রের কথা বলছে। অসীম ভাই উনি একজন সিজন পলিটিশিয়ান। আমি একটা কথা বলি, মহাসমুদ্র কাকে বলে, জনসমুদ্র কাকে বলে? আমার বিভাগে 3 কোটি মানুষ, 21টা নির্বাচনী আসন, বরিশাল বঙ্গবন্ধু পার্কে কত মানুষের সমাবেশ বিএনপি ঘটিয়েছে। বিএনপির বাংলাদেশে যদি আপনি কম করেও ধরেন, আমি ধরলাম 30% ভোট ওনারা 91 থেকে আজ পর্যন্ত পেয়ে আসে, এটাই যদি ধরি 2008 সাল পর্যন্ত 10% মানুষ যদি উপস্থিত থাকে একটা নির্বাচনী এলাকায়, যদি ভোট হয় 2 লক্ষ বা 3 লক্ষ, সেখান থেকে বিএনপির 1 লাখ ভোট যদি থাকে বা 1.5 লাখ ভোট থাকে, তার কর্মী যদি 10% আসে, তাহলে কতগুলো মানুষ হওয়ার কথা ছিল? যদি মনে করেন একটা কনস্টিটুয়েন্সি থেকে 10,000 মানুষ আসে, তাইলেও 2,10,000 হওয়ার কথা ছিল যদি কর্মী আসে। কিন্তু বরিশাল বঙ্গবন্ধু পার্কে সর্বোচ্চ 20 থেকে 22,000 লোক হয়েছে কিনা সন্দেহ আছে। এটা আমি তো ওই অঞ্চলের মানুষ জানি। এখন মহাসমুদ্র কাকে বলে? আমি তো এই যে নগর উত্তরের একটা সমাবেশ করলো কয়েকদিন আগে আওয়ামী লীগের, নগরের সমাবেশ, উত্তর দক্ষিণের সেই সমাবেশ আমি আছি, সেই সমাবেশে তো মানুষ দেখেছে, কত মানুষ আছে। এখন হয় কি, আমরা কথায় কথায় বলি 90% মানুষ আমাদের সাথে আছে, বিএনপি বলে এসেছে। বিএনপি যদি এই হতো, বিএনপির এই মানে অসীম ভাইদের সাথে যখন কথা বলছি, বেগম জিয়ার যখন মামলা রায় হয়েছে, তখন বলছিল বাংলাদেশ প্রলয়ঙ্করী ঘটবে। 2 কোটি মানুষের ঢাকার শহরে 20,000 মানুষের জমায়েত ঘটিয়ে খালেদা জিয়ার মুক্তির জন্য মিছিল করতে পারেনি, সমাবেশ করতে পারেনি। আমরা ওগুলোর দিকে যাচ্ছি না। আজকের বাস্তবতায় নিত্য প্রয়োজন জিনিসের দাম গোটা তাবৎ দুনিয়ায় যে গ্লোবাল পয়েন্টটা যদি বলে যদি একটু শেষ করেন, তাহলে আমি হারুন ভাই আমার পয়েন্টটা হলো যে মানুষ যারা যাচ্ছে সেই জায়গাটায় সরকার কোনো বাধা দিচ্ছে না, এবং সরকার বাধা দিচ্ছে না, শুধু করতে পারছে, এইটা হচ্ছে আপনার পয়েন্ট। আমরা বাধাই দিচ্ছি না, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আন্তর্জাতিক পরিমণ্ডলের যে পরিস্থিতি, নিত্য প্রয়োজন জিনিসের দাম বাড়ছে, কিছুটা মানুষের ক্ষোভ আছে। আরেকটা বিষয় হলো 1 বছরের মাথায় নির্বাচন, কর্মীরা বিএনপির কর্মীরাও নির্বাচনে যেতে চায়, সে কারণে তাদের উপস্থিতিতে যারা ক্যান্ডিডেট তারাও লোক নিয়ে আসতে। জসিম ভাই, আমি নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরবো। আমি তখন আপনাকে জানতে, আপনি নিজেই বলছিলেন যে বৈশ্বিক পরিস্থিতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য, সেইটাকে রাজনৈতিকভাবে সামনের দিনে আওয়ামী লীগ চ্যালেঞ্জ মনে করে কিনা, এটা আমি আপনার কাছে পরে জানতে চাইবো। আমি হারুন ভাই আপনাকে জানতে চাই, সেটি হচ্ছে মানে 16 বছর ধরে ক্ষমতার বাইরের বিএনপি আর টানা 3 বার ক্ষমতায় থাকা আওয়ামী লীগ, রাজনৈতিকভাবে কে কি অবস্থানে আছে, কার সামনে কি চ্যালেঞ্জ? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমাদের সহ আলোচক মনির ভাই আর নাসিরউদ্দিন আহমেদ অসীম ভাই, দুজনেই আমার আসলে ইউনিভার্সিটিতেই বড় ভাই, আমরা সমসাময়িক। তো তিনজন আজকে একই ডিপার্টমেন্টের, অসীম ভাই আর একই ডিপার্টমেন্টের। আবার অসীম ভাইয়ের ছোট ভাই আর আমি একই সঙ্গে পড়াশোনা করেছি, দীর্ঘদিনের পরিচয় আমাদের।
এখন এই যে ধরেন আপনি বলছেন যে দীর্ঘদিন ক্ষমতায় থাকা 14 বা 15 বছর দায়ী ধরেন, আর এই তার চেয়েও বেশি সময় ক্ষমতার বাইরে থাকা, এটি ধরেন এটি দিয়ে একটা ব্যাখ্যা দেওয়া যাবে, কিন্তু সবসময় রাজনৈতিক শক্তি তা দিয়ে পরিমাপ করা যাবে না। ক্ষমতার দীর্ঘদিন বাইরে থাকলে কেউ রাজনৈতিকভাবে শক্তিশালী হতে পারে, আবার ক্ষমতায় থাকলে দীর্ঘদিন ধরে দুর্বল হতে পারে। এখন কার কি সক্ষমতা আছে সেটা তো আমরা সামনে দেখব, সামনে নির্বাচন হবে। আসলে সক্ষমতার মাপকাঠি তো নির্বাচনই হওয়া উচিত, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে। আমি সেই কথাটি একটু যোগ করলাম। কিন্তু বাংলাদেশে যে দুইটি দল, আওয়ামী লীগ এবং বিএনপি, এটার হচ্ছে যে আমাদের একটা কিছু ক্যাটাগরিক্যাল একটা জিনিস রয়েছে। এই দুই দলেরই আমরা দীর্ঘদিন ধরে একটা ভোটের হিসাব আমরা দেখছি, এবং আপনি যদি খেয়াল করেন সেটি মোটামুটি কাছাকাছি থাকে। তো যেটা হয় যে ফ্যাক্টর হিসেবে কাজ করে আপনার ফ্লোটিং ভোট, আরও কিছু জোট টোট করা, এই বিষয়গুলো। এখন ক্ষমতায় থাকলে যেটা হয় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে, সে হচ্ছে জনগণ থেকে একটু দূরে সরে যায়। দূরে সরে যায় মানে হচ্ছে যে বিরোধী দলে যারা থাকে বা বিরোধী রাজনীতিটা যারা করে, তারা তো ক্ষমতায় নেই, সুতরাং তাদের তো ওই অর্থে ক্ষমতা থেকে যে পাওয়ার জিনিসটা থাকে, তো সেটা তাদের থাকে না। সুতরাং তারা যেভাবেই হোক মানুষের সাথেই থাকে, সাধারণ মানুষের কাতারেই থাকে, খুব স্বাভাবিক। আর যারা ক্ষমতায় থাকে তাদের ভিতরে তৃণমূলটা সাধারণ মানুষের কাতারেই থাকে, কিন্তু যারা ঊর্ধ্বাংশ তারা কিন্তু অনেক সময় সাধারণ মানুষের সঙ্গে থাকেন না। আমরা এটা দেখেছি, বিভিন্ন সময় তারা বিচ্ছিন্ন হয়ে পড়েন। এবং আওয়ামী লীগের এখন যে অ্যানালাইসিস, সেখানেও যদি দেখেন তারা কিন্তু বলছে যে ভবিষ্যতে আমরা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে যাদের জনগণের সাথে যোগাযোগ ছিল না, যারা এখন সিটিং এমপি রয়েছেন, তারা যে সবাই পাবেন নমিনেশন তার নিশ্চয়তা নেই, যারা জনগণ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। সুতরাং আওয়ামী লীগ নিজেও কিন্তু বলে তাদের যারা নেতা, তাদের কেউ কেউ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। একটু আগে যে আপনি আলোচনা করেছিলেন যে তৃণমূলের কি অবস্থা, এটি যদি আমি যার যার শক্তি কিন্তু তার, আমরা বাইরে থেকে দেখতে পারি। আমি তো আর আওয়ামী লীগের ভেতরকার খবর জানবো না, বিএনপির ভেতরকার খবর জানবো না। আমরা এমনি সাংবাদিক হিসেবে যেটা দেখি, এখন যে সমস্যা এবং চ্যালেঞ্জ দুইটার নিয়ে আসেন। বিএনপির যেটা হয়েছে, আমরা এই যে বিভাগীয় সমাবেশগুলো যদি দেখি, সেটা হচ্ছে আপনি বরিশালের কথাই ধরেন, সর্বশেষ বরিশালে যেটা ছিল সেটা হচ্ছে ওখানে কিন্তু অনেক গ্রুপিং ছিল বিএনপির। সারাওয়ার সাহেব একটা গ্রুপ, নানা গ্রুপ ছিল, কিন্তু ওই দিন যে আপনার সমাবেশের দিন এই গ্রুপিংগুলো ছিল না। অর্থাৎ তাদের একটা জায়গায় তারা ওই একদিনের জন্য হলেও তারা ইউনাইটেড হয়ে গেছে। অর্থাৎ তারা যেহেতু বাইরে রয়েছে, তাদের এখন হচ্ছে ওই 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 বাইরে থেকে তার দ্বন্দ্ব করার কিছু নাই, সুতরাং তারা কিন্তু ইউনাইটেড। ওই দিনই কিন্তু কুমিল্লায় আওয়ামী লীগের সম্মেলন ছিল, সেখানে আপনি দেখেন যে দুটো গ্রুপ, বাহার সাহেব এবং আফজাল খান সাহেবের মেয়ে সীমা, আমরা দুজন রাজনীতিবিদকে চিনি, সীমা এখন তার মেয়ে হিসেবে, এরা কিন্তু ওখানে একটা রাজনৈতিক দ্বন্দ্ব থাকা, একটি দলের বিভিন্ন গ্রুপ থাকতে পারে, কম্পিটিশন থাকবে, কিন্তু প্রকাশ্যে কিন্তু ককটেল এবং আমরা উঁচিয়ে ফুটিয়ে দেওয়া এগুলো কিন্তু ঘটছে। এমনকি যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওখানে ছিলেন, সে তখনও কিন্তু ঝামেলা হয়েছে। তাহলে কি দেখা যাচ্ছে যে তাদের ভিতরে একটি অনৈক্য, আপনি বলতে পারেন, কিন্তু দুইটা কর্মসূচির ক্যারেক্টারটা আলাদা, ক্যারেক্টার আলাদা, কিন্তু ক্যারেক্টার আলাদা, আপনি ঠিক বলেছেন, দলীয় পদ পাওয়া না পাওয়ার বিষয় আছে, ক্যারেক্টার আলাদা। কিন্তু সময়টা কোথায়? সময়টা বিএনপির জন্য হচ্ছে আন্দোলনের সময়, আর আওয়ামী লীগের সময়টা কি? আওয়ামী লীগের সময়টা হচ্ছে এই আন্দোলনকে উতরিয়ে ঐক্যবদ্ধ থাকার সময়। তো দেখতে খারাপ লাগে না? আপনি একই দিনে আপনি যদি পত্রপত্রিকা ওই সময় দেখেন বা অন্যান্য জিনিস দেখেন, কি ছাপা হয়েছে একদিকে বিএনপির সমাবেশটা বরিশাল বঙ্গবন্ধু যে ওখানে হয়েছে, আর ওদিকে ওখানে ককটেল ফুটেছে, দুইটা ছবি পাশাপাশি ছাপা। দেখতে খারাপ লাগে, মানে আমরা দুইটা দল যদি দুই জায়গায় প্রোগ্রাম করলো তারটা। এখন শুধু আপনি যদি বলেন যে ওই একটা ঘটনা, তা না। আমি কিন্তু তৃণমূলের সাথে কথা বলি একজন সাংবাদিক হিসেবে, আমি মনিরুজ্জামান মনির সাথে কথা বলি, তাকেই জিজ্ঞেস করুন। এখানে যেটা হয়েছে, এখন এক গ্রুপ হতাশ হয়েছে, আওয়ামী লীগের একটি গ্রুপ যারা ধরেন তৃণমূলে কাজ করেন, যারা বিভিন্ন সময় সংকটের সময় থাকেন, তারা কিন্তু ক্ষমতায় থাকার যেটা হয় তার তো একটা সুবিধা আছে, সেই সুবিধা তো যারা সেই দল করে তারা তো পেতে চায়। কিন্তু আওয়ামী লীগই তো বলে হাইব্রিড ঢুকে গেছে, কাউয়া ঢুকে গেছে। এখন কাউয়ারা যদি ক্ষমতার সুবিধা নেয়, এই তৃণমূলে যারা আছে তারা যদি সেই সুবিধা না পেয়ে থাকে, তারা এখন কি বলছে যে নেতারাই যাক, এমপি সাহেবের লোকজন যাক, আমরা কেন যাব? এই ঝামেলাটা কিন্তু রয়েছে, আপনি স্বীকার করেন বা নাই করেন, মনির ভাই আমি জানি না স্বীকার করবেন কিনা, এই ঝামেলাটা রয়ে গেছে। সুতরাং বিএনপির যেটি আমি খেয়াল করছি, তারা কিন্তু খুব দ্রুত ঐক্যবদ্ধ হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে কি হবে সেটা কিন্তু আলাদা প্রশ্ন। আমি বলি নির্বাচন যত ঘনিয়ে আসবে, এর আগেও আপনাকে বলছি, তখন একটা হিসাব নিকাশের পরিবর্তন হবে। আরেকটি কথা বলছিলেন যে অসীমদের সাথে আমি তো দ্বিমত পোষণ করতে চাই, সেটা হচ্ছে অবশ্যই বিএনপি নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে।
এখন বিএনপির শর্ত হচ্ছে কেয়ারটেকার। বিএনপি যে নির্বাচনের জন্য উন্মুখ হয়ে নাই তাই কিন্তু, তা নয় কিন্তু, তারা নির্বাচনই চায়। নির্বাচন যে চায় না বিএনপি তা কিন্তু না, তারা তাদের ফরম্যাটে চায়। আওয়ামী লীগ তো নির্বাচনই চায়, তারা তাদের যে যেটা ফরম্যাট আছে সেটাই চায়। এখন সেই জায়গাটা কোথায় সেটেল হবে সেটি সামনে দেখা যাবে। জি, ব্যারিস্টার নাসিম, অসীম, আপনার কাছে যেটি জানতে সেটা হচ্ছে মানে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা হিসেবে আপনি কি মনে করেন বিএনপির সামনের দিনে রাজনৈতিক চ্যালেঞ্জ কি? রাজনৈতিক চ্যালেঞ্জ হলো, আমি সর্বশেষ হারুন ভাই যে কথাটা বললেন আমি সেটা দিয়ে শুরু করছি, যে নির্বাচন নিয়ে বিএনপির মাথা ব্যথা নেই আমি যেটা মনে করি। আরেকটা কথা হচ্ছে, উনি বললেন যে আমরা আমাদের ফরম্যাট, না, আমরা আমাদের ফরম্যাটে নয়, আমরা জনগণের ফরম্যাটে চাই। জনগণের আস্থা নেই। যেভাবে নির্বাচন ব্যবস্থাটা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারকে হত্যা করে দলীয় সরকারের অধীনে নির্বাচন, এটাই কিন্তু এখনকার আমাদের যেটা সর্বশেষ। আমি যেটা মনে করি বিএনপি নিজের জন্য না, আমার ছোট ভাই মনির উনি বলেছেন যে আমিও সেম জিনিস, যে সমাবেশে কেন এত লোক হয়, কী জন্য হয়, যে আমরা যারা প্রার্থী থাকি। না, আমি নির্বাচন নিয়ে কখনো ভাবি না। আমি রাজনীতি করি, রাজনীতি এক জায়গায়, নির্বাচন আরেক জায়গায়, ক্ষমতা আরেক জায়গায়, রাষ্ট্র ক্ষমতা আরেক জায়গায়, তিনটা আলাদা আলাদা জায়গা আছে। একটা সময় রাজনীতি করেছিলাম, যে সময় যে কবে ক্ষমতা আসবে বা কখনো সরকারের পরিবর্তন হবে কিনা কিংবা স্বৈরতন্ত্রের পতন হবে কিনা আমাদের এটা জানার ছিল না। একটা মোহ ছিল, একটা আদর্শ ছিল, একটা উদ্দেশ্য ছিল, সেটা নিয়ে রাজনীতি করেছে। নির্বাচন করে আমাকে এমপি হতে হবে এটা আমি কখনো ভাবি না, কারণ আমার ওই ময়ূরের নতুন একটা পালক অ্যাড হবে এটা আমি কখনোই মনে করিনি। অন্তত আমার কথা বলতে পারি আমি। তো সেদিক থেকে আমি বলবো যে মনির উনি বলেছেন যে ওনারা দিচ্ছেন সমাবেশ করতে, উনি ইকো করেছেন ওনাদের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেবকে কদিন আগে, সপ্তাহ দুয়েক আগে, যে আমরা করতে দিচ্ছি দেখে বিএনপি সমাবেশ করতে পারছেন। মানে কি মেনে নিলেন যে আগে আপনারা করতে দেন নাই? কতটুকু অগণতান্ত্রিক, কতটুকু ফ্যাসিস্ট হতে পারে একটা দলের সাধারণ সম্পাদক। অ্যাডমিটেড ফ্যাক্ট, বাংলাদেশের জনগণ শুনেছে, এটা আমার নতুন করে বলার দরকার নেই। বরিশালের কথা বলেছেন, এখন আবার আওয়ামী লীগ বলছে যে ডিসেম্বর মাস হচ্ছে তাদের, এবং ডিসেম্বর মাসে ওনাদের মাস, আপনাদেরকে রাজপথে থাকতে দেওয়া হবে না। তাহলে সেটা কি পারবেন? সেটা কি চ্যালেঞ্জ? আমি একটা কথা বলি, আপনাদের শিরোনামেই তো দেখেছি ডিসেম্বর ওনাদের মাস। একটা সময় ছিল মুক্তিযুদ্ধ, ওনারা সোল এজেন্ট। কয়জন সেক্টর কমান্ডার ছিলেন? কে ওনাদের পক্ষে স্বাধীনতার ঘোষণা ছিলেন? এমনকি আমার দলের যিনি আপনার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেব, যে সময় উনি জাস্ট সামান্য একজন মেজর ছিলেন, তিনি বলেছেন, নিজের পক্ষে দিয়েছেন, পরবর্তীতে উনি উপলব্ধি করেছেন যে ওনাকে তো কেউ চেনে না। আমি আপনার মানে ব্রিটিশ পত্রিকা ওয়ান মেজর জিয়া, মানে হি ওয়াজ নট নোন টু এনি ওয়ান মেজর জিয়া ডিক্লেয়ার্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। ওনাদের তো খুব কাছের লোক। আপনার ইন্ডিয়ান টাইমস বলেছে যে জিয়ার ঘোষণা স্বাধীনতার তুর্যধ্বনি দিয়েছে। টাইমস অফ ইন্ডিয়া 1971 সালে বলেছে, দিয়েছে না? আরও অনেকগুলো আপনার মনে করেন যে আন্তর্জাতিক পত্রপত্রিকা বলেছে যে জিয়ার, এমনকি ওনারা মন্ত্রী করেছিলেন আপনার সম্ভবত আপনার এয়ার ভাইস মার্শাল, আমি নামটা এই মুহূর্তে আমি জানি না, আমি কেন হঠাৎ করে ভুলে গেলাম। উনি বলেছিলেন যে জিয়ার ঘোষণাই ছিল স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রথম আপনার এইটা। তো একজন মেজর জিয়া, একজন অখ্যাত মেজর জিয়া, তিনি এই রিস্কটা নিয়েছিলেন। দেশ যদি স্বাধীন না হতো তাহলে কি হতো? ওই মেজর জিয়া আপনার ফাঁসির কাস্টে ঝুলতেন, কোর্ট মার্শাল হতো, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। ওনারা অনেক কিছু করবেন। জিয়াউর রহমান সাহেবের গৌরব, জিয়াউর রহমান সাহেবের অর্জন, এগুলিকে আপনার ম্লান করার জন্য হেন কিছু নেই, ওনারা করেন নাই। তো গৌরবের মাস ওনারা বলেন। আপনারা যখন সারেন্ডার করছিল সে সময় আপনারা সর্বাধিনায়ক যিনি ছিলেন এমএজি ওসমানী, ওনাকেও আপনারা রাখেন নাই তো। জেনারেল অরোরার কাছে পাকিস্তান আর ভারত, মানে বাংলাদেশ নাই কিচ্ছু, বাংলাদেশ টোকার মতো ছিল। ডিসেম্বরে রাজপথে নামার চ্যালেঞ্জটা আপনারা নিচ্ছেন কি? না, অফকোর্স আমরা নিব, কিন্তু আমাদের একটা কথা আছে, আমরা জনগণের ক্ষয়ক্ষতি হোক এমন কোনো কথা চাচ্ছি না। আমরা 10 ডিসেম্বর কিন্তু সরকার পতনের আন্দোলনের কথা বলিনি, কিন্তু আমরা বরিশালে করেছি সমাবেশ, বিভাগীয় সমাবেশ, রংপুরে করেছি, ময়মনসিংহ করেছি,
আমরা কুমিল্লায় করব, আমরা সিলেট করব, তারই ধারাবাহিকতায় আমরা ঢাকাতেও মহাসমাবেশ করব, বিভাগীয় সমাবেশ। আমরা তো বলি নাই যে জাতীয়ভাবে করব। আমরা সরকারের কাছে জনগণের এটাই দাবি, আমরা সেটা উপস্থাপন করব 10 তারিখে। বাকিটা তো পরে আসবে। ওনারা এখনই কেন এত আতঙ্কগ্রস্ত হচ্ছেন? এত আতঙ্কগ্রস্ত হওয়ার তো কিছুই নেই। আমরা জনগণের দাবিটা ওনাদের কাছে রাখবো নিয়মতান্ত্রিকভাবে। আমি মনে করি আওয়ামী লীগ একসময় গণতান্ত্রিক একটা দল ছিল, ওনাদের মধ্যে গণতন্ত্র ছিল, সব কিছু ছিল, বহু পুরনো দল, রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের বোধোদয় হোক, সেটাই আমি চাই, সেটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল চায়। যার কারণে বলেনি যে ওনাদের থেকে বলছে ফাইনাল খেলা হবে, এটা করবেন, ওনারা এটা করবেন। একসময় জলিল সাহেব বলেছিলেন অমুক তারিখ ডেডলাইন, এগুলি দিয়েছেন না। বিএনপি সেটা করে না, কারণ বিএনপি চায় না। বিএনপি দেশের কল্যাণে, দেশের জনগণের কল্যাণে ডেডলাইন দিচ্ছেন না। আমি তো আমি এখানে কি ডেডলাইনে কিছু আছে? এটা বিভাগীয় সমাবেশ, প্রত্যেকটা বিভাগে আমাদের সমাবেশ হয়, আমরা বিভাগীয় সমাবেশ করব। মানে আওয়ামী লীগ কি আতঙ্কিত? এটা ব্যারিস্টার অসীম বলছেন যে আপনারা ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। জি জি। প্রথমত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে যখন জন্ম হওয়া, বেড়ে ওঠা, প্রতিষ্ঠাকালীন থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ এদেশের দেশ, মাটি, জনগণ তাকে ধারণ করেই আওয়ামী লীগ রাজনীতি করেছে। যেটা অসীম ভাই বললেন যে উনি যেমনিভাবে ওনার রাজনৈতিক দর্শন এটা ছিল না যে উনি দেশে এমপি হবেন, মন্ত্রী হবেন। আমরা যখন 86 সালের স্কুল ছাত্র হিসেবে স্বৈরাচার বিরোধী আন্দোলনের একটা ছোট্ট কর্মী, তখন আমার ভিতরে রাজনৈতিক দর্শন ছিল না। দর্শন ছিল এই, আমি কখনো ক্ষমতায় যাব, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এমপি হব, মন্ত্রী হব, সেই দর্শন আমাদেরও ছিল না। আমাদের মাথায় কি মোটো ছিল? 75-এ বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের শিকার, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার করতে হবে, আইনের শাসন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে দেশে। এটা ছিল আমাদের রাজনৈতিক মোটো, এটাই ছিল আমাদের সামনের ভাবনার জায়গা একটি। সেটাকে কেন্দ্র করেই বাংলাদেশ আওয়ামী লীগ 96 সালে 75 থেকে 96 দীর্ঘ 21 বছর আন্দোলন সংগ্রাম করে বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কাজ করেছেন এবং তার ফসল আজকে গোটা বাংলাদেশের মানুষ ভোগ করছে। এরপর আসেন, একটা দেশের গোটা বাঙালি জাতিকে যে মানুষ মন্ত্রমুগ্ধের মতন শত শত দিন, হাজার হাজার দিন, 13টি বছর জেল কেটেছে, বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রমুগ্ধে উজ্জীবিত করেছে, স্বাধীনতার স্বপ্নসাৎ কি পাওয়ার জন্য কি কি কাটা বিছানো আছে সেগুলো পরিষ্কার করে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত করলো। প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের ডিটেইল আছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে, স্বাধীনতার মহানায়ককে, এই জাতি রাষ্ট্রের পিতাকে। সেখানে অসীমবার মতন একজন মানুষ, বিং এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, ওটা পরে ইন ইংলিশ লেখা হয়েছে, আই মেজর জিয়াড উই হিয়ার বে ডিক্লেয়ার্ড অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু তার আগে নিজের নামে দিয়েছে। 1971 সালের 27শে মার্চে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিল। 26 তারিখ আগে আওয়ামী লীগের 26 তারিখ আগে দিয়েছেন, 27-এ দিয়েছেন। মিস্টার হান্নান সেও তো বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছে। আমি আসলে বিএনপির রাস্তাঘাটের যে কর্মীরা তারা যে কথা বলবে, এই কথা তো নাসিরুদ্দিন ওসীমের কাছ থেকে আশা করি না। আমাদের ফ্যাক্টস এন্ড ডকুমেন্টস, জিয়াউর রহমান একজন বড় মুক্তিযোদ্ধা, জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার, এটাকে বরঞ্চ ফোকাস করলে সেটাই বরঞ্চ ইতিহাসের বাস্তবতায় ওটাই ফোকাস হবে। এরপরে আসে কেন জিয়াউর রহমানের যে বাস্তবতা, পাকিস্তানের চর, এই কথাগুলো কখন বলা হয়? 75-এ 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেয়েছি বঙ্গবন্ধুর খুনিদেরকে রাষ্ট্র বিভিন্ন জায়গায় পৃষ্ঠপোষকতা করেছে। ওনারা যদি অফিসিয়ালিও বলেন 77-এ জিয়াউর রহমান ক্ষমতা নিছে, অফিসিয়ালিও যদি দেখি আমরা 77, 79 ইলেকশন করছেন, 77-এ ইয়েস অর হ্যাঁ ভোট করছেন, 79-এ পার্লামেন্ট ইলেকশন দিচ্ছেন, আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে। সেই পার্লামেন্টে তো আমরা দেখেছি জিয়াউর রহমান, খন্দকার মোস্তাক ইন্ডিপেন্ডেন্ট অর্ডিন্যান্স জারি করেছেন, আর এটা জিয়াউর রহমান আইনে পরিণত করেছে। তার মানে দাঁড়ায় কি? আপনি খুনিদেরকে আশ্রয় দিলেন, খুনিদেরকে স্বীকৃতি দিলেন, খুনিদেরকে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করলো, তখন কি আওয়ামী লীগের কর্মী জিয়াউর রহমানরে মুক্তিযোদ্ধা বা শ্রদ্ধার জায়গায় থাকলো? এই বিবেচনায় আজকের বাস্তবতা, এটা আসলে অনেক জায়গায় কথা বলতে সুযোগ দেওয়া হয় না, ডিবেটটাকে ঝগড়ায় চলে যায়, এই কারণে এই কথাগুলো বলতে পারি। আজকে বললাম ডিসেম্বরের 10 তারিখকে কি আপনারা বেশি সিরিয়াসলি নিচ্ছেন কিনা? আওয়ামী লীগ তো যথার্থ বলেছে। কেন ডিসেম্বরকে আওয়ামী লীগ মনে করে যে আওয়ামী লীগের মাস? 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে দেশে বঙ্গবন্ধু নির্বাসিত ছিল,
বঙ্গবন্ধুর কথা বলা যায় না, যে জয় বাংলা স্লোগানকে ধারণ করে আমার বাবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, যে আমার বাবা ৭১-এর ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, আমাদের এই যে মুক্তির বাণী, এই স্বাধীনতার মন্ত্রমুগ্ধ উজ্জীবিত যে জাতিকে করেছিল, তাকে যারা নিষিদ্ধ করেছিল, তাদের মাস তো ডিসেম্বর মাস নয়, যে ডিসেম্বর মাসে ২০০১ সালে ১ অক্টোবর নির্বাচনের পর বেগম খালেদা জিয়া জামাতের সাথে ঐক্য করার মধ্য থেকে নিজামী মুজাহিদদেরকে পতাকা দেওয়া হয়, সালাউদ্দিন কাদের চৌধুরীকে মন্ত্রী স্ট্যাটাস দেওয়া হয়, যে দেশে আজকে দাঁড়িয়ে সাকা চৌধুরীর সন্তান হাম্মাম কাদের চিটাগাংয়ের জনসভায় যখন একজন যুদ্ধাপরাধ রাজাকারকে শহীদ আখ্যা দেয়, সেই দেশে ডিসেম্বর মাস তো অবশ্যই বিএনপির মাস না, ডিসেম্বর গোটা বাঙালির মাস, যে বাঙালি ১৯৭১ সালে ৯ মাস সশস্ত্র যুদ্ধ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে মুক্তিযুদ্ধ এনেছিল, বিজয় এনেছিল। এখন আওয়ামী লীগের সামনে চ্যালেঞ্জ কি? এখন আওয়ামী লীগের সামনে চ্যালেঞ্জ কি? তারপরে একটা দর্শক আওয়ামী লীগের সামনে চ্যালেঞ্জ, আমি মনে করি দলকে সিদ্ধান্ত নিতে হবে, দলের কারা আদর্শিক কর্মী, যারা জনগণকে ভালোবাসে, জনগণের পাশে থাকে, এবং এই গত ১৪ বছরে দলে যে সমস্ত বিভিন্ন ২-১ জন এমপি, বিতর্কিত ২-৪ জন ১০ জন এমপির কারণে বিভিন্ন জায়গায় যে দলের ভিতরে উপদল গড়ে উঠেছে, যারা এই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু শেখ হাসিনাকে আদর্শিকভাবে লালন করে না, তাদেরকে পরিষ্কার করতে হবে এবং দলের প্রকৃত ত্যাগী নেতাকর্মী, তাদেরকে মূল্যায়ন করতে হবে। প্রকৃত রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি একজন আওয়ামী লীগের চ্যালেঞ্জটা আওয়ামী লীগের দলের ভেতরেই, বাইরে না, বাইরে কোনো চ্যালেঞ্জ নেই। একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা প্রশ্ন নিয়ে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি শোয়েব বলছি রংপুর থেকে। জি, যে আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি দুটি রাজনৈতিক দল যারা দীর্ঘদিন যাবত দেশে রাজনীতি করে আসছে, বলা চলে যে আবারও তো ৫০-১০০ বছরে যদি দেশে যদি রাজনৈতিক দল কোনো দল থাকে তাহলে দুটি দলই থাকবে। তাহলে আওয়ামী লীগ এবং বিএনপি উভয়কে চ্যালেঞ্জ করে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলছে এবং এই চ্যালেঞ্জ কখনো ভালো হতে পারে না। এই চ্যালেঞ্জের জন্য আজকে চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, জিনিসের দাম বাড়ছে, জিনিসের চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, মানুষের জীবনযাপন সবকিছু চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার প্রশ্নটা জানতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি যে চ্যালেঞ্জ থেকে অবশ্যই দুই দলকে ফিরে আসতে হবে কোনো উপায়ে। এবং আমি আরেকটি কথা বলি যে পাকিস্তানকে সমর্থন দিয়েছিল আমেরিকা, যে বলেছিল যে সমর্থন দিয়ে ভুল করেছিল। ভারত সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক তাকে হত্যার পর খন্দকার মোশতাক আহমেদ সরকার যখন ক্ষমতা নিলেন, সেই ভারত সরকার সেই মোশতাক আহমেদ সরকারকে সমর্থন দিয়েছিল ঠিক ১৫ দিন পর। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার মতামতটা বুঝতে পেরেছি এবং আপনার প্রশ্নটা পেলাম না, তারপরে আপনাকে ধন্যবাদ। হারুন ভাই, সেটি মানে দর্শকের জায়গা থেকে আসি, সেটি হচ্ছে যে মানে আমাদের প্রধান দুইটা দল মানে দলীয় চ্যালেঞ্জের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে ঘোলাটে করছে কিনা। ধন্যবাদ আপনাকে। আপনি এই জটিল প্রশ্নটা এর আগেও আমাকে করেছেন। মানে দুই দল চ্যালেঞ্জ করা বা দুই দল একটি দ্বন্দ্বমুখর জায়গায় থাকা, মানে পলিটিক্যাল তো আদর্শিক তো ডিবেট হবেই, আদর্শিক চ্যালেঞ্জ থাকবেই, কিন্তু সে অন্য জায়গায় যদি সে চ্যালেঞ্জের জায়গাটা থাকে সেটি দুঃখজনক। কিন্তু এই দুঃখজনক জিনিসটা আমাদেরকে বহন করতে হবে, আমি বারবারই বলেছি। কারণ বাংলাদেশে রাজনীতিতে কিছু বিষয় রয়েছে আনসেটেলড, আমি আপনাকেও এর আগে বলেছি। সেই ইস্যুগুলো সেটেল না হওয়া পর্যন্ত পারস্পরিক আস্থা তৈরি হবে না। এটি আমরা বেঁচে থাকবো তো ভবিষ্যতেও দেখবেন। বাংলাদেশের আনসেটেলড বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ একটা, 75 একটা, 21শে আগস্ট একটা। আপনি খেয়াল করেন 1970 সালের নির্বাচনে 30% ভোট আওয়ামী লীগ পায়নি। তো সেই 30% মানুষ তো বাংলাদেশে ছিল, তো তারা তো 30% তো নাই হয়ে যায়নি, ঠিক আছে? তো তারা তো আরও বেড়েছে, যদি প্রপোর্শনেটলি না বাড়ে সেটা বাড়ে। 75-এ জাতির জনক বঙ্গবন্ধুকে যে হত্যাকাণ্ডটা, সেটি একটি খেয়াল করবেন, সেটি কিন্তু একটি নির্মূলকরণ প্রক্রিয়া। অর্থাৎ যদি শেখ হাসিনা, শেখ রেহানা ভাগ্যক্রমে এই দেশে ছিলেন না, টার্গেটের বাইরে কিন্তু তারাও ছিলেন না। আপনি যদি 21শে আগস্ট দেখেন তখন খেয়াল করবেন যে এটিও ছিল ওই 75-এর একটি ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ এই শেষ করে দেওয়া। এই শেষ করে দেওয়ার রাজনীতি যে দেশে থাকে, এখন আমি যদি মনে করি আপনি আমাকে শেষ করে দিতে চান, তাহলে আপনাকে আমি কতটুকু ছাড় দেব? এটা খেয়াল করেন। পলিটিক্যাল বিরোধিতার জায়গা একটা, আর যদি জীবনবাজ শত্রুতা,
এটি আর একটা। এই জায়গাগুলো সেটেলড হতে হবে। বাংলাদেশের রাজনীতিতে এখনও জামায়াতে ইসলামের রেজিস্ট্রেশন না থাকলেও তারা অ্যাক্টিভ। এখন কেন হয়নি জানি না, নাৎসিদের পার্সোনালি ভোটাধিকার নাই, অথচ জামায়াত ইসলামের পার্সোনাল ভোটাধিকার আছে। এই বিষয়গুলো সেটেলড হওয়া দরকার। এবং আদালত বলেছে একটি যুদ্ধাপরাধীদের দল, তাদেরকে এখনও নিষিদ্ধ করা হয়নি। সেটি কারা করবে আমি ঠিক জানি না। আপনি যুদ্ধাপরাধীদের যখন এদেশে বিচার হয় তখন অনেকে স্বচ্ছতার নামে এটার বিরোধিতা করেছে, যে স্বচ্ছ চাই। তো স্বচ্ছতার কোনটা? আওয়ামী লীগ ছাড়া, মানে শেখ হাসিনার যে নির্বাচনী অঙ্গীকার, সে অঙ্গীকারে যুদ্ধাপরাধীর বিচার একটি অংশ ছিল। আর তো কেউ যুদ্ধাপরাধীর বিচারের কথা বলেনি। তারা কি বলতো যে আমরা যুদ্ধাপরাধীর বিচার করব না, করব? এটা তো বলেনি কেউ। যখন আপনি বিচার করতে গেলেন তখন নানা ইস্যু তৈরি হলো স্বচ্ছতার নামে। এই আনসেটেলড ইস্যুগুলা সেটেলড হতে হবে। তার আগে আপনি যতই না বলেন, আমরা এভাবেই দেখব। আমি হয়তোবা দর্শকরা আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, আপনারাও বেঁচে থাকবেন, বাংলাদেশে এই রাজনীতি কিন্তু চলবে, এটা সেটেল না হওয়া পর্যন্ত। আর আরেকটা বিষয়, ইতিহাস নিয়ে আমরা যারা পলিটিক্যাল পার্টি করেন তারা খুব কথা বলতে পছন্দ করেন। আমি মনে করি এটি দীর্ঘ সময় লাগবে। আমি একজনের নাম বলছি, আপনিও জানেন, সবাই জানেন, ওনার নাম হচ্ছে সিদ্দিক সালিক। আমি বাংলাদেশি কোনো মুক্তিযোদ্ধা বা কারোর রেফারেন্স দিতে চাই না। সিদ্দিক সালিক কে? তিনি হচ্ছেন 1971 সালে বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধ চলে তখন পাকিস্তানি আর্মির এই অঞ্চলে, পূর্ব পাকিস্তান যেটা ছিল, উনি ছিলেন ISPR এর প্রধান। তিনি কে ছিলেন? তিনি এর আগে ছিলেন সাংবাদিক এবং করাচি ইউনিভার্সিটিতে তিনি ইংরেজিতে অধ্যাপনা করেছেন। সিদ্দিক সালিক পরে যখন যুদ্ধবন্দী হিসেবে ভারতে যান, সেখান থেকে আবার পাকিস্তানে চলে যান। এবং সিদ্দিক সালিক পাকিস্তানে চলে যাওয়ার পর উনি জিয়াউল হকের, উনি আবার প্রেস অ্যাডভাইজার হয়েছিলেন। জিয়াউল হক যে ক্রাশে মারা গিয়েছিল, তিনি তখন মারা যান। তার বইয়ের নাম আ উইটনেস টু সারেন্ডার। সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে আপনার 25শে মার্চের পরে বঙ্গবন্ধুকে তখন গ্রেপ্তার করে নিয়ে গেল। তারপরে রেডিওর আরেকটা সেকেন্ড ওয়েব ছিল, সেখানে তার রেকর্ডেড বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার রেকর্ডের বক্তব্য তিনি শুনেছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বঙ্গবন্ধু যে আপনার ওয়্যারলেস মেসেজে মুক্তিযুদ্ধ মানে স্বাধীনতা ঘোষণা করেছেন, এর ডকুমেন্ট আপনি আফসান চৌধুরীকে জিজ্ঞেস করেন, তিনি তো গবেষক একজন, তিনি তো এটা নিয়ে কাজ করেছেন এবং তার তো সাইকোলজি কাগজ পেপার পর্যন্ত আছে। এরপরে যেটা কথা হচ্ছে যে বঙ্গবন্ধুর সেই লিখিত, আপনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আপনার এখনও আপনার আব্দুল ফারুক বেঁচে আছেন, তারা তো প্রত্যক্ষ সাক্ষী। সুতরাং এইটা কিন্তু জিয়াউর রহমান সাহেব নিজে বেঁচে থাকার পরও দাবি করেনি। এখন এটা কেন হয় জানেন? এটা কেউ মনে করে একটা সুবিধা পাওয়া যাবে, কাউকে ছোট করার না বড় করার। উনি তো অবশ্যই মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার, মুক্তিযুদ্ধে তার তো অবদান কেউ অস্বীকার করে না। এখন যে জিনিসটা হলো যে এইটা নিয়ে বিতর্কটা, মানে যার যার অবস্থান, এটা ইতিহাস নির্ধারিত। একজন পলিটিক্যাল নেতৃত্ব, মানে আপনি খেয়াল করেন যে 71-এর 25শে মার্চ মধ্যরাতে যখন আমাদের ক্র্যাকডাউন এখানে করলো তারা, তাহলে প্রতিরোধটা কিভাবে হলো? এর আগে ধরেন বাহিনী গঠন, প্র্যাকটিস করা। আপনি সিদ্দিক সালিকের বইটা এই জন্য বলছি যে উনি তো পাকিস্তানি, উনি তো বাংলাদেশি না, ইন্ডিয়ানও না। তার বইটা আমি যারা পড়তে চান পড়ার অনুরোধ করছি। আপনি বলছেন যে এই অমীমাংসিত ইস্যুগুলো, এইটা বলছি মানে কিছু অমীমাংসিত ইস্যু আছে, এগুলো সেটেল হওয়া দরকার। আর এই ইতিহাস নিয়ে এই যেরকম টানাহেরটা, এগুলো চলে, বিভিন্ন রাজনৈতিক দল তার ইস্যুর জন্য এগুলো করে, কিন্তু তাতে আমি কখনো ফিয়ার্ড হই না। কারণ হচ্ছে ইতিহাস তার যার জায়গা তার জায়গা নির্ধারণ। আপনার কাছে আসছে সেটি হচ্ছে যে মানে হারুন ভাই যে প্রসঙ্গটি তুললেন সেই জায়গা থেকে যদি আসি, মানে 75-এর 15ই আগস্ট, 21শে আগস্ট সহ যেগুলোকে বলা হচ্ছে যে আনসেটেলড বা অমীমাংসিত ইস্যু, এই সকল বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট কিনা এবং সেইটা বিএনপির সামনের দিনের রাজনীতিতে একটা চ্যালেঞ্জ কিনা, মানে আন্তর্জাতিক সম্প্রদায় বলেন কিংবা প্রতিপক্ষের কাছে নিজেকে স্পষ্ট করে, সেটা একটা চ্যালেঞ্জ কিনা? ধন্যবাদ। কেউ যদি মানে আপনাকে মনে করে যে জানের শত্রু, সেইটা একটা ইস্যু কিনা? আপনাকে একটা কিছু বলি, ডিসপিউটেড ফ্যাক্ট বলে একটা কথা আছে। 75-এর 15ই আগস্ট আমার বন্ধু প্রতিম ছোট ভাই, আমার ডিপার্টমেন্টেরও ভাই এবং আরেকজন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সহপাঠী, অনেকগুলো প্রসঙ্গ অবতারণা করেছেন। 75-এর 15ই আগস্ট এটা নিয়ে যে কোনো কথা বলি, তাহলে বিএনপির অবস্থান কোথায়, বাংলাদেশের জনগণ সেটা নির্ধারণ করেছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বিতর্কিত ছিলেন কি ছিলেন না, সেই বিতর্কে যাব না। 1991 সালে একটা নির্বাচিত
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, যেটাকে বলা হয় যে বাংলাদেশে যদি ল্যান্ডমার্ক বিশুদ্ধ কোনো নির্বাচন, সেটা 1991 সালের নির্বাচনটা, বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের সময়, সে সময় বিএনপি ক্ষমতায় এসেছে। তাহলে নির্ধারণটা ওখানে হয়ে গেছে যে 15ই আগস্ট 1975 আর বিএনপি ভূমিকা কোথায়, কার কি, এটা স্পষ্ট, নতুন করে বিতর্কের মধ্যে যাব না। ট্যাঙ্ক নিয়ে এসছে 1975 সালের 15ই আগস্ট, খালেদ মোশাররফ সাহেব সিজিএস ছিলেন। ট্যাঙ্ক ওনার কাছে, জিয়াউর রহমান সাহেবের কাছে না। উনি ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ ছিলেন। উনি হলেন গিয়ে কবর জিয়ারতের রাষ্ট্রপতি যেরকম, ঠিক সেরকম। অর্থাৎ প্রধানমন্ত্রী শাসিত দেশে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের রাষ্ট্রপতির যে ক্ষমতা, জিয়াউর রহমান সাহেব যখন ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ ছিলেন, ওনার অবস্থাটা তাই ছিল, খালেদ মোশাররফ সাহেবদের ক্ষমতার মতো। 15ই আগস্টে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, 15ই আগস্টে ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগেরই নেতা খন্দকার মোশতাক সাহেব। ক্যাবিনেট টোটালটাই ছিল আওয়ামী লীগের, যেটা শেখ মুজিবুর রহমান সাহেবের সবচেয়ে প্রিয় বর্তমান প্রধানমন্ত্রীর চাচা রশিদ ইঞ্জিনিয়ারের সঙ্গে হেরে গেলেন কুমিল্লাতে, হেলিকপ্টারে করে আপনার ব্যালট বক্স নিয়ে আসতে হয়েছে। সেই প্রিয় চাচা খন্দকার মোশতাক সাহেব ক্ষমতায় ছিলেন। নতুন করে তো আর বলার কিছু নাই, এটা তো ঐতিহাসিক সত্য। 75 সালের 15ই আগস্ট ঘটনা ঘটেছে। মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিলেন সেনাবাহিনীর, তারা কবে গেলেন? খালেদ মোশাররফ সাহেব যখন বঙ্গভবন দখল করলেন, নিজে র্যাঙ্ক পড়লেন, ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল হলেন। জিয়াউর রহমান সাহেব যখন গৃহবন্দী, মেজর ডালিম ফারুক রশিদরা বাংলাদেশ ত্যাগ করলেন কখন? ওই যে ওই সময়। একটু সংক্ষেপ করতে হবে, আমি শেষের দিকে সংক্ষেপ চলে করছি, এসেছি। আমি বলছি ইতিহাসটাকে আমরা কনকক্টেড করার দরকার নাই, বিকৃত করার দরকার নাই। ইতিহাসের পথে চলতে দেন। প্রকৃত ইতিহাস পাবেন আপনি 100 বছর পর। 100 বছর হয় নাই তো, আমাদের তো মাত্র 50 বছর গেল স্বাধীনতার, 51 বছর গেল। 75 সাল যদি ধরি, তাহলে আরো মনে করেন যে অনেক বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে প্রকৃত ইতিহাস খুঁজে মানে পাওয়ার জন্যে। জিয়াউর রহমান সাহেব স্বাধীনতা দিয়েছেন কি দেন নাই, এত বছর আগের কথা, আমি তো ওই বিতর্কেই আর যাব না। একজন সামরিক বাহিনীর কর্মকর্তা যখন দেন, তখন বাকি সামরিক বাহিনীর লোকরা উজ্জীবিত হন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। সিভিলিয়ান দেয়া এক জিনিস, আরেকজন ফৌজি দেওয়া আরেক জিনিস, যার কারণে আন্তর্জাতিক মিডিয়াগুলো বলেছিল যে কখন কি ঘটেছে। আওয়ামী লীগের মন্ত্রীরাও বলেছেন। তো এই বিতর্কে তো যাওয়ার আমার দরকার নেই। জামাতকে কি বিএনপি দিয়েছে? নিজামী মুজাহিদ সাহেবকে কি পতাকা দিয়েছে বিএনপি 2001 সালে? 1996 সালে নুরু মাওলানাকে কে পতাকা দিয়েছিল? উনিও তো অভিযুক্ত একজন যুদ্ধাপরাধী। ওটা আওয়ামী লীগ যখন 1996 সালে এসেছে। এগুলি তো পুরনো কথা, আমি তো পুরনোতে যেতে চাই না। আপনি যদি বলেন যে পুরনো কোনো কিছুতে যেতে হবে, তাহলে তো আপনি সামনের দিকে এগোতে পারবেন না। মানুষকে তো আপনি আলোর মুখই দেখাতে পারবেন না। হুমায়ুন কাদের চৌধুরী কি বলেছেন না বলেছে একজন ব্যক্তি, 1974 সালে যখন জুলফিকার আলী ভুট্টোকে এই দেশে আনা হয়েছিল, সে সময় বলেছিল জুলফিকার আলী জিন্দাবাদ, শেখ মুজিব জিন্দাবাদ, আওয়ামী লীগের লোকরা দিয়েছে। তার প্রতিবাদে জাসদের যারা কর্মী ছিল, তারা আপনার প্রধানমন্ত্রী ভবনের সামনে, কার্যালয়ের সামনে আপনার মিছিল করেছে। সেখান থেকে গুলি করে হত্যা করা হয়েছে কর্নেল তাহেরের এক ভাইকে। যেখানে জড়িত ছিলেন খালেদ মোশাররফ, কর্নেল তাহের। সবচেয়ে মজার কথা, শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিলেন অফিসিয়ালি, তারাই কিন্তু আওয়ামী লীগের জোট সরকারের 2009 সালের পরে মন্ত্রিসভায় তারা সদস্য হয়েছে। শেষের দিকে চলে এসেছি। একটা বিষয় হচ্ছে যে মানে সামনের দিকে আগানোর পথ কি? সামনের দিকে আগানোর পথ হলো ইতিবাচক চিন্তা, নির্বাচনে অংশগ্রহণ করা, নাশকতা করা যাবে না। 2013-14 সালের রিপিট হইলে আওয়ামী লীগ সহ বাংলাদেশের মানুষ বিএনপিকে মোকাবেলা করবে। আমি আসি বঙ্গবন্ধু যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের ডিক্লারেশন দেওয়ার সমস্ত অধিকার 17 ডিসেম্বর নির্বাচনে গোটা জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবকে দিয়েছে। অতএব অসীম ভাইকে অন্তত আবেদন করব, বঙ্গবন্ধুর ইস্যু নিয়ে অন্তত এই ইস্যুতে আমাদের, যেটা হারুন ভাই বলছে, অ্যাটলিস্ট ফাদার অফ দ্য নেশনের এই ইস্যুতে বিতর্কিত মন্তব্য করার কোনো মানে হয় না। এখন আসেন তথাকথিত বহুদলীয় গণতন্ত্রের নামে জিয়াউর রহমান এদেশে জামাত ইসলাম, নিজাম ইসলাম, মুসলিমদেরকে রাজনীতি করার মধ্য থেকে এদেশে এই ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল। যেটার কথা বলে অসীম ভাইয়ের খুব ক্রেডিট নেয় যে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। গণতান্ত্রিক সংজ্ঞায় বহুদলীয় গণতন্ত্র বলতে কোনো শব্দ আছে কিনা সেটাও আমি জানি না। এরপর আসেন নুরু মাওলানাকে যদি আমি 96 সালে মন্ত্রীও করে থাকি, কোথাকার কোন নুরু মাওলানা আর বাংলাদেশে জিয়াউর রহমান ক্ষমতা নিয়ে প্রধানমন্ত্রী করেছিল কুখ্যাত রাজাকার শাহ আজিজকে। অতএব
বাংলাদেশের রাজনীতি যদি বিশ্লেষণ করি, চুলচেরা বিশ্লেষণ, আমি বাড়ি বরিশাল, আব্দুর রহমান বিশ্বাস 1991 সাল, যেটাকে ল্যান্ডমার্ক বলছেন আমার ভাই, সে 91 সালে রাষ্ট্রপতি করেছিল একজন কুখ্যাত রাজাকার আব্দুর রহমান বিশ্বাসকে বিএনপি বেগম জিয়া। অতএব এই জাতিরাষ্ট্র গঠনে আমার বাবারা যেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন, রক্ত দিলেন 30 লাখের, সেই বিশ্বাসঘাতকতা যারা করেছে তাদের প্রত্যেকটার হিসাব একদিন করবে। হিস্ট্রি রিপিটস অ্যাগেন, ইতিহাস তার আপন গতিতেই চলে। বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করেছিল, নিষিদ্ধ করা গেছে। আজকে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ ইউনেস্কো স্বীকৃতি দিচ্ছে পৃথিবীর সেরা ভাষণগুলোর 20 একটি সেকেন্ডে আপনাকে বঙ্গবন্ধুর শেষ করতে ভাষণ। হবে, জি। এরপর আসেন, আমরা কি চাই? আমরা চাই গণতান্ত্রিক রাজনীতিতে, আমার ভাই হারুন ভাই বলেছে 17 ডিসেম্বরের নির্বাচনে 20 থেকে 27% মানুষ স্বাধীনতার বাইরে পাকিস্তানের পক্ষে ভোট করেছিল। সেই মানুষ যায়নি, অবশ্যই যায়নি, সেই মানুষগুলোও বিএনপির সাথে আছে। আমরাও চাই নাসিরউদ্দিন ওসিমদের মতন পজিটিভ মানুষের নেতৃত্ব, অন্তত সেই মানুষ সঠিক দাঁড়ায় থাকুক। কিন্তু সেই মানুষ যদি নাসিরউদ্দিন ওসিম সাহেবদেরকে আমি একটা আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আসলেই সময় নেই হারুন ভাই, আমি দুঃখিত আপনাকে সময় দিতে পারছি না। দর্শক আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।